সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মেশিন লার্নিং 360 কোর্সের এই পর্বে। আজকে আমরা রিগ্রেশন মডেলের যে প্যারামিটারগুলোর হাইপোথিসিস টেস্ট করেছিলাম সেগুলো আমরা থিওরিটিক্যালি কিভাবে হাইপোথিসিস টেস্ট করা হয় সেটি দেখেছি। আজকে দেখব কম্পিউটার আউটপুট থেকে কিভাবে টেস্ট অফ হাইপোথিসিসগুলো বের করা হয় এবং সেটা কিভাবে ইন্টারপ্রেট করা হয় সেটি। দুটি জিনিস আজকে আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে প্রত্যেকটি রিগ্রেশন প্যারামিটারকে আলাদা আলাদাভাবে তাদের হাইপোথিসিস টেস্ট করব এবং দ্বিতীয় টপিকটি হচ্ছে গ্লোবাল নাল হাইপোথিসিস টেস্ট, যেটিকে অমনিবাস টেস্টও বলা হয়ে থাকে, সেটি নিয়ে। চলুন তাহলে। যে ডেটা নিয়ে আমরা কাজ করছিলাম সেটি হলো ফ্রেমিংহাম হার্ট স্টাডি ডেটা। তো সেই ডেটা থেকে আমরা ছোট একটি ডেটা ক্রিয়েট করেছিলাম, বলেছিলাম সেটি হলো আমাদের অ্যানালিটিক ডেটা সেট, এবং সেখানে আমরা মডেল করেছিলাম সিস্টোলিক ব্লাড প্রেশার, প্রেডিক্টর হিসেবে ব্যবহার করেছিলাম এজ, গ্লুকোজ এবং সেক্স, অর্থাৎ আমরা প্রেডিক্ট করছিলাম সিস্টোলিক ব্লাড প্রেশার। তো সেই মডেল আমরা ফিট করেছি। মডেলের সামারিটা আমরা এর আগেও দেখেছিলাম, এখানে আবার দিয়েছি কারণ আজকে আমরা হাইপোথিসিস টেস্ট নিয়ে কথা বলবো। এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্টের যে সেকশন আছে সেখানে আমাদের হাইপোথিসিস টেস্টের জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো আছে। প্রথমে আমরা দেখি ইন্টারসেপ্ট, তার যে এস্টিমেট, তার স্ট্যান্ডার্ড এরর এবং করেসপন্ডিং টি ভ্যালু এবং করেসপন্ডিং পি ভ্যালু। টেবিলের যে শিরোনামগুলো সেটা হচ্ছে এস্টিমেট, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য এস্টিমেট এবং যে টি ভ্যালু যেটা আমরা এতদিন টেস্ট স্ট্যাটিস্টিক হিসেবে দেখে এসেছিলাম সেটা, এবং probability of absolute value of t, that is what is the chance that the absolute value of t is greater than the one that we have observed, এটাই হচ্ছে আমাদের p ভ্যালু। আমরা প্রথমেই দেখি যে এইজের যে এস্টিমেট সেটি হচ্ছে 0.97, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে এত এবং t ভ্যালু হচ্ছে 25.49, which is very large t ভ্যালু। আপনাদের মনে আছে কিনা যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে -3 থেকে +3 মধ্যে আমাদের 99.97% অবজারভেশন থাকবে। টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও অনেকটা তাই, ঠিক আছে। তো 25 সেই জন্য অনেক লার্জ ভ্যালু। আমরা নাম্বারটা দেখেই টি ভ্যালু, টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু দেখে আমরা বুঝতে পারছি যে পি ভ্যালুটা অনেক ছোট হবে, এবং আসলেও তাই, পি ভ্যালুটা অনেক ছোট, ইটস ভেরি ক্লোজ টু 0। তেমনিভাবে গ্লুকোজের ক্ষেত্রেও আমরা দেখছি যে টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা হচ্ছে 6.35 এবং পি ভ্যালু ভেরি স্মল। আবার সেক্স ফর মেলদের জন্য যে এস্টিমেটের ভ্যালু সেটি হচ্ছে 1.619 নেগেটিভ, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য এস্টিমেট, এবং টি ভ্যালুটা হচ্ছে 2.464 এবং তার পি ভ্যালু হচ্ছে 0.01। এটা এত ছোট না, তারপরেও ছোট। এখন এই যে আমরা টি ভ্যালুটা পেলাম সেটা কিভাবে পেয়েছি সেটা কিন্তু আমরা অলরেডি জেনেছি। সেটা ছিল কি আমাদের এস্টিমেট অফ দ্য বেটা, ঠিক না, এস্টিমেট অফ দ্য বেটা এবং তার যে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য বেটা, ঠিক আছে। এখন বেটা হতে পারে, বেটা 1টা হতে পারে, এইজের জন্য যদি বেটা 1 হয়, গ্লুকোজ হচ্ছে বেটা 2, সেক্স এম এটার জন্য বেটা 3, কিন্তু প্রত্যেকের জন্যই ফর্মুলা একই এবং এটার ডিস্ট্রিবিউশন হবে টি এবং এর ডিগ্রিজ অফ ফ্রিডম হবে হচ্ছে n মাইনাস। এই ক্ষেত্রে এই ডিগ্রিজ অফ ফ্রিডম হবে আপনার এরারের যে ডিগ্রিজ অফ ফ্রিডম n-4, ওকে। এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমটা আছে, এরার ডিগ্রিজ অফ ফ্রিডম 3848, সেটা নিয়ে আমরা একটু এখনই আলোচনা করছি। তো এই যে টেস্ট স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন টি উইথ n-4 ডিগ্রিজ অফ ফ্রিডম হলো, তো এই টি এর ডিস্ট্রিবিউশনের সাথে আমরা এখন তুলনা করব এই টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা। এখন যদি আমরা টি ফর এই সেক্স মেলের জন্য যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদের টি এর অ্যাকচুয়াল টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা হবে হচ্ছে এস্টিমেট 1.619 ডিভাইড বাই এটার যে স্ট্যান্ডার্ড এরর 0.657। এটা আপনি ক্যালকুলেট করে দেখবেন, এটা 2.464 হবে, ওকে। তো আমরা এটার জন্য যে পি ভ্যালু সেটা কীভাবে ক্যালকুলেট করে সেটা আলোচনা করব। তার আগে একটা জিনিস বলি, আমরা আসলে এখানে কি টেস্ট করছি, ঠিক আছে। এই প্রত্যেকটা ফ্যাক্টর বা প্রেডিক্টরের জন্য আমরা হাইপোথিসিস টেস্ট করছি। যেমন সেক্স এম এর জন্য আমাদের হাইপোথিসিসটা ছিল এরকম, আমাদের যে বেটা করেসপন্ডিং টু সেক্স এম, আমরা আসলে টেস্ট করছি যে এই বেটাটা হচ্ছে 0 এগেইনস্ট দ্য অল্টারনেটিভ দ্যাট এই বেটাটা আমাদের নট 0, ঠিক আছে। এই বেটা কিন্তু এই সেক্স এম এর জন্য আমরা টেস্ট করছি। তেমনিভাবে এইজের জন্য একই টেস্ট এবং গ্লুকোজের জন্য একই টেস্ট হবে, এই জন্য আমি একটা দেখাচ্ছি। অর্থাৎ আমরা টেস্ট করছি আমাদের এই যে এস্টিমেটেড যে বেটা, এটা আসলে আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে যে আসলে এই বেটাটা 0, কিন্তু আমরা ডেটা থেকে এস্টিমেট করেছি হচ্ছে একটা ভ্যালু। সো এটাই আমরা টেস্ট করে দেখব যে এটাকে আসলে 0 নাকি আসলে 0 না, সেটার টেস্ট করছি। এবং সেই টেস্ট করে আমরা পেয়েছি যে পি ভ্যালুটা হচ্ছে 0.01, পি ভ্যালুটা
সাধারণত আমরা ওই 5% এরারে আমরা যে পি ভ্যালুর কাট অফটা ধরি 0.05, তো যেহেতু পি ভ্যালুটা স্মলার দ্যান 0.05, তো আমরা বলবো যে নাল হাইপোথিসিসটা আমরা রিজেক্ট করব। অন্যগুলোর ক্ষেত্রেও আমরা নাল হাইপোথিসিস স্ট্রংলি রিজেক্ট করতে পারবো, কারণ এগুলোর পি ভ্যালু আরও বেশি ছোট। এখন পি ভ্যালু আপনি কাট অফ ধরবেন কি ধরবেন না সেটা রিসার্চারের উপর নির্ভর করবে, তবে সাধারণত 0.05 ধরা হয়। এটা নিয়ে ইদানিং অনেক বিতর্ক হচ্ছে, এই জন্য আমরা বলি না, আমরা কখনো রেকমেন্ড করি না, স্ট্যাটিস্টিশিয়ানরা কখনোই রেকমেন্ড করে না যে পি ভ্যালুকে একটা কাট অফ ধরতে হবে। বাট আপনি যদি ধরেন ওরকম একটা কাট অফ, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে 0.01 এটা খুবই স্মল নাম্বার, এবং এই জন্য আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব। এখন আরও কিছু হাইলাইটস, আমি ইম্পর্টেন্ট হাইলাইটস একটু বলতে চাই। আমাদের এই ডেটাতে আমাদের টোটাল অবজারভেশন ছিল 45 পেশেন্ট ছিল, এবং আমরা যখন মডেল করেছি তখন এই মডেলে এখানে বলেছে যে 388 অবজারভেশনস ডিলিটেড ডিউ টু মিসিংনেস। ডেটার মধ্যে কিছু মিসিং ভ্যালু ছিল। ভ্যালিড অবজারভেশন ছিল হচ্ছে 3852। এটা কেন আমি বলছি, এর কারণ হলো এই যে ডিগ্রিজ অফ ফ্রিডমের কথা আমরা বললাম, এটা আসছে হলো এই এন স্যাম্পল সাইজের কাছ থেকে। স্যাম্পল সাইজের সাথে এর একটা সম্পর্ক আছে। টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয় n-1, তো অর্থাৎ টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হবে যতগুলো অবজারভেশন তার থেকে এক কম। আর রিগ্রেশন ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম ডিউ টু রিগ্রেশন, যেহেতু আমরা এই যে 3টা প্রেডিক্টর অ্যাড করেছি, রিগ্রেশনের প্রত্যেকটার জন্য এক করে ডিগ্রিজ অফ ফ্রিডম। রিগ্রেশন ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, আর এরারের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n- যতগুলো ফ্যাক্টর বা প্রেডিক্টর মডেল নিয়েছি সেইগুলো -1। সেই জন্য আমার রেজিডুয়াল ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 3848, যেটা এখানে আমার দেখাচ্ছে। ওকে, রেজিডুয়াল স্ট্যান্ডার্ড এরর অন 3848 ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা ইম্পর্ট্যান্ট, এটা যখন আমরা অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স করি তখন আমাদের কাজে লাগে। কিংবা আপনি যদি ম্যানুয়ালি এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে চান, এই যে বেটা, স্ট্যান্ডার্ড এরর অফ বেটা, তখন আপনাদের এই ভ্যালুগুলো লাগবে। তাছাড়াও এই যে টি ভ্যালুটা বের করেছি -2.464, এইটার পি ভ্যালু যে 0.0138, এটা জানার জন্য আমাদের এই যে এরার ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমাদের লাগবে। চলুন তাহলে সেটা আমরা একটা কম্পিউটার অ্যাপের মাধ্যমে আমরা ডেমনস্ট্রেট করে দেখাই যে এই পি ভ্যালুটা কীভাবে আসছে। কম্পিউটার অ্যাপে আমরা যেটা দেখব সেটা পার্টিকুলারলি এই ভ্যালুর জন্য আমরা দেখব যে সেক্সের জন্য আমাদের যে টি ভ্যালু টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু পেয়েছি -2.464, এবং এটার পি ভ্যালু কীভাবে ক্যালকুলেট করা যায় সেটা। তো পি ভ্যালুর থিওরিটিক্যাল ডেফিনিশন আমরা আগে আলোচনা করেছি, তারপর আমি এখানে আবার বলছি। পি ভ্যালু হচ্ছে প্রবাবিলিটি অফ অবজার্ভিং দ্য ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এইটা যা পেয়েছি তত বা তার থেকে এক্সট্রিমে যাবে। এটা যেমন নেগেটিভ, মানে এর থেকে আরও নেগেটিভে যাবে, সেটার চান্স কত বেসিক্যালি সেটা। ওকে, ইফ দ্য নাল হাইপোথিসিস ইজ ট্রু, মানে হলো নাল হাইপোথিসিসটা ট্রু হলে এই যে টি ভ্যালুটা পেলাম, এটা আসলে নাল হাইপোথিসিস ট্রু হওয়া মানে কি আমরা জানি, এটা তখন টি ডিস্ট্রিবিউশন হবে উইথ n-4 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এটাকে ওই টি ডিস্ট্রিবিউশনের মতো বিহেভ করতে হবে, এবং সেটা যদি ঠিক হয় তাহলে হাউ লাইকলি ইট ইজ দ্যাট আমরা এরকম একটা ভ্যালু অবজার্ভ করতে পারবো, সেটাই হচ্ছে পি ভ্যালু। তো সেই জন্য অ্যাবসোলুট ভ্যালু দিয়ে লেখে, কারণ হচ্ছে যে টি ভ্যালু যেহেতু টি ডিস্ট্রিবিউশন যেহেতু সিমেট্রিক, সো অ্যাবসোলুট ভ্যালুটা নিলে আমরা একদিকে মেজার করতে পারি। সো এই অ্যাবসোলুট ভ্যালুটা গ্রেটার দ্যান এই যে অবজার্ভ ভ্যালুটা হবে তার যে প্রবাবিলিটি, এবং তার প্রবাবিলিটি হচ্ছে 0.0138, যেটা আমরা এখন একটা অ্যাপের মাধ্যমে দেখব। যে অ্যাপে দেখব সেই অ্যাপটি আমরা এই ওয়েবসাইট থেকে পেতে পারি। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে এই ওয়েবসাইটে। আমরা এখন এই ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে আমরা দেখছি যে বাই ডিফল্ট এরা একটা টি ডিস্ট্রিবিউশন ড্র করেছে। এই যে ব্ল্যাক সলিড কালার দিয়ে যেটা ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে টি এর ডিস্ট্রিবিউশন, আর এর পেছনে যে হালকা নীল রঙের যে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, সেটা তারা বলেছে। তো আমরা এখান থেকে প্রথমেই যেটা বুঝতে পারছি যে টি ডিস্ট্রিবিউশন এবং স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে খুব একটা পার্থক্য নাই, কিন্তু পার্থক্যটা একেবারেই থাকবে না যখন আমাদের স্যাম্পল সাইজ অনেক বড় হবে। এখন এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম দেখাচ্ছে 4, আমরা যদি ডিগ্রিজ অফ ফ্রিডম আপনি এভাবে চিন্তা করতে পারেন যে ইজ ভেরি ক্লোজ টু দ্য স্যাম্পল সাইজ। ওকে, সো আমরা স্যাম্পল সাইজ যদি 100 করি বা 101 করি, তো ডিগ্রিজ অফ ফ্রিডম যদি এরকম হয়, সেক্ষেত্রে আমার দেখবেন যে আমি এটা সাবমিট দিলাম, এই টি এবং স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা অলমোস্ট একই হয়ে গেছে, আইডেন্টিক্যাল হয়ে গেছে। অলরাইট, তো আমাদের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম মনে আছে কিনা 3848 ছিল, ঠিক আছে, 3848 ছিল, আর আমাদের টি স্ট্যাটিস্টিকের ভ্যালুটা অ্যাবসোলুট ভ্যালুটা ছিল হচ্ছে গিয়ে 2.464। আমরা অ্যাবসোলুট ভ্যালু যখন ক্যালকুলেট করব, আমরা যেহেতু আমাদের যে
অল্টারনেটিভ হাইপোথিসিসটা ছিল বেটা নট ইকুয়াল টু 0, সো এটা টু টেইল টেস্ট। সেজন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব যেখানে আমার রিজেকশন রিজিয়নটাকে সে আউটসাইড দ্য প্লাস মাইনাস টি ভ্যালুতে দেখাবে। তো এই আউটসাইডে যদি আমরা ক্লিক করি, সিলেক্ট করে সাবমিট দিলে পরে আপনাকে দেখাবে, দেখুন এই গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে আমাদের টি ভ্যালুটা এইটা আমরা অবজার্ভ করব যদি নাল হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি ট্রু হয়, মানে বেটা যদি 0 হয় অ্যাকচুয়ালি, তাহলে দ্য চান্স দ্যাট উই উইল অবজার্ভ দিস ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ইজ actually it is showing is here. See that the probability that t statistic outside of this range with 38-48 degrees of freedom is 0.0138, যেটা আমাদের p ভ্যালু আমাদের কম্পিউটার দিয়েছে। তাহলে আমরা p ভ্যালুটা কিভাবে আসছে সেটা এই অ্যাপের মাধ্যমে দেখতে পেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব যে গ্লোবাল নাল হাইপোথিসিস কি এবং গ্লোবাল নাল হাইপোথিসিস টেস্ট বলতে কি বোঝায়।